গত পর্ব ছিল আরু ভাই আয়ানের শর্ত হলো আগে আরুকে বিয়ে দিতে হবে। শর্ত অনুযায়ী মামাতো ভাই রায়ানের সাথে বিয়ের কথা চলছে। আর আরু তার অতীত সম্পর্কে রায়ানকে জানায়। তারপর সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সে নিজ গতিতে এগিয়ে চলে। আমাদের উচিত সময়ের সাথে সমান তালে চলা, তা না হলে আমাদের জীবন থেকে মূল্যবান জিনিসগুলো হারিয়ে যেতে খুব একটা সময় লাগে না। নাহিয়ান আজ বুঝছে সে নিজের ভুলে আরুকে হারিয়ে ফেলেছে। আরু আজ অন্য কারো বাগদত্তা হতে চলছে শুধুমাত্র ওর করা একটা ভুলের জন্য। কোনো সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষ কথা শুনে ঠিক বেঠিক বিবেচনা না করা সিদ্ধান্ত নিলে এভাবেই একা কাটতে হয়, যেমনটা নাহিয়ানের চার দেওয়ালের মাঝে বন্দি অবস্থায় কাটছে। আরু আর রায়হানের এঙ্গেজমেন্টে ছিল আজ। পারিবারিকভাবে ছোট একটা অনুষ্ঠানের মাধ্যমে এদের এঙ্গেজমেন্ট করানো হয়। অনুষ্ঠান শেষে আরু নিজের রুমে যখন দরজা আটকে নিজের পুরনো স্মৃতিচারণ ব্যস্ত ছিল, তখন নাহিয়ান আরুকে ফোন করে। প্রথম কয়েকবার রিসিভ করেনি, কেটে দিয়েছে, কিন্তু বারবার ফোন করায় রিসিভ না করে পারেনি। সালাম দিয়ে বলো, কেমন আছো আরু? নাহিয়ান প্রশ্নের উত্তরে নিজেকে আর আটকে রাখতে পারল না আরু। গলার মাঝে কান্নার সব দলা পাকিয়ে যেতে লাগলো, কথা বের হচ্ছিল না। হু হু করে কেঁদে দিল আরু। এতদিনের জমানো রাগ অভিমানের কান্না হয়ে ভিতর থেকে বেরিয়ে এলো। কাঁদতে কাঁদতে নাহিয়ানকে বলল, ভালো নেই আমি নাহিয়ান, আমি ভালো নেই। প্রতিনিয়ত এভাবে ভালো থাকার অভিনয় করতে করতে আমি হাঁপিয়ে গেছি। জানেন, আমার এঙ্গেজমেন্ট ছিল আজ রায়ান ভাইয়ের সাথে, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। আমি তো রায়হান ভাইকে ভালোবাসিনি, আমি তো আপনাকে ভালোবেসেছিলাম। কেন আমার সাথে এমন করলেন? আমার সবটা জুড়ে তো শুধু আপনি ছিলেন, তাহলে কেন আমাকে এভাবে কষ্ট দিলেন? আপনি নাহিয়ান, আমি তো আর পারছি না এভাবে মেনে নিতে। খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। আরু এমন কথা শুনে যেন নাহিয়ান মাথার আকাশ ভেঙে পড়ল। ওর মনে যেটুকু আশা ছিল আরু সবটা বলে সব ভুল বোঝাবুঝি দূর করে দিবে, সে আশাটাও শেষ হয়ে গেল। আর আরু, আরু মনের অবস্থা যে এমন কি সেটা বুঝতে বাকি নেই ওর। আজও আরু ওকে ভালোবাসে ঠিক 5 বছর আগের মতো। আরুকে কি বলে সান্ত্বনা দিবে সে ভাষা নাহিয়ানের জানা নেই। আরু, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। তুমি যদি বলো তো আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। নাহিনের এমন কথায় আরও হুঁশ ফিরে এলো, বুঝতে পারলো সে কি করছে। চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, কিন্তু কান্না থামছে না। এতক্ষণে নাহিনের ফোনে হ্যালো হ্যালো করে যাচ্ছিল। তখন আরও ফোনটা কেটে দিল। আর নাহিয়ান তখন থেকে এভাবেই বসে কেঁদে যাচ্ছে। ফোনের ভাইব্রেশনে পাশে থাকা ফোনের দিকে তাকিয়ে দেখে আরুর কল। চোখ মুছে ফোন রিসিভ করলো। সরি, আমি তখন যা বলছি তার জন্য রিয়েল ভাবে ভেরি সরি। আমি জানি আমার এসব বলা উচিত হয়নি, কিন্তু কি যে হয়ে গিয়েছিল আমার বুঝতে পারিনি আমি। হুম, ইটস ওকে। বাই দ্য ওয়ে, কনগ্রেস আরু। ধন্যবাদ। আচ্ছা আরু, আমি এখন রাখছি, আল্লাহ হাফিজ বলে আরিয়ান ফোন রেখে দিল। আজ ওর কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ ওর থেকে ওর কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এই 5টা বছর একটা মুহূর্তের জন্য নাহিয়ান আরুকে ভুলতে পারেনি। মেহেদির জন্য আরুকে ছেড়ে দিয়েছিল। মেহেদি আর নাহিয়ান বেস্ট ফ্রেন্ড ছিল। নাহিয়ানের একবার অ্যাক্সিডেন্ট করে, যার ফলে নাহিয়ান কোনিয়া ক্ষতিগ্রস্ত হয় আর সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। ডাক্তাররা অনেক চিকিৎসা করে আশার আলো দেখাতে পারছিল না। অবশেষে একটা রাস্তা ছিল, আই ট্রান্সপ্লান্ট। কিন্তু সমস্যা হলো ডোনার পাওয়া। অনেক চেষ্টা করে কোনো ডোনার পাওয়া গেল না। সবাই যখন আশা ছেড়ে দেয় প্রায়, তখন মেহেদি ভূতের মতো এসে মেহেদি চাচা চোখ দুটো মেহেদি নাহিয়ানকে ডোনেট করতে চায়, কারণ ও চাচা খুবই অসুস্থ ছিল। ডাক্তাররা তার চাচার আশা ছেড়ে দিয়েছিল। বাসার সবাই সাথেও সে কথা বলছে, সকলে রাজি হয়েছে।
এর দুদিন পর মেহেদীর চাচা মৃত্যুবরণ করেন। তারপর নাহিয়ানের অপারেশন হয় আর নাহিয়ান দৃষ্টি ফিরে পায়। নাহিয়ান আর আরু রিলেশন থাকাকালীন একদিন মেহেদী ওর সব বন্ধুদের সামনে বলে আরুকে ও ভালো লাগে। আরু ঠিকানায় ম্যানেজ করে সে ওর বাসায় বিয়ের প্রপোজাল পাঠাতে চায়। নাহিয়ান এ কথা শোনার পর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। নাহিয়ান কাঁপা স্বরে মেহেদীকে জিজ্ঞেস করল, তোর সাথে তো ও কথা বলতে চায় না। আর দেখ মেহেদী, তুই ওর সাথে যদি রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়ে করতে চাস তবে কিন্তু তুই ভুল করবি। না, আমি সত্যি ওকে লাইক করি, সত্যি ওকে বিয়ে করতে চাই। আমি ওকে ছাড়া লাস্ট কয়েকদিন কিছু ভাবতে পারছি না। আই থিংক আই অ্যাম ইন লাভ উইথ আরু। এর বিপরীতে নাহিয়ান আর কিছু বলতে পারেনি। মেহেদীর চোখে সে কিছু একটা দেখেছে আর ভেবেছে, যেহেতু মেহেদী আরুকে পছন্দ করে সেহেতু ও যদি জানতে পারে যে আমি আরুকে ভালোবাসি তাহলে বেশ কষ্ট পাবে। আর আমি চাই না আমার জন্য মেহেদী কষ্ট পাবে। তাই আমার উচিত আরু থেকে দূরে থাকা। আরুকে যদি আমি নিজেকে নিয়ে কথা বলি আর আরুর কাছে নিজেকে খারাপ প্রমাণিত করতে পারি তাহলে সে আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে চলে যাবে আর মেহেদী আর ওর সম্পর্কটা এগিয়ে যাবে। এটা ভেবেই নাহিয়ান সেই দিন আরুকে সেই মেসেজটা দেয়, যার পরিণাম আজকে এই দিন। কিন্তু সেই দিন যে আরু এভাবে সবকিছু থেকে হারিয়ে যাবে তা সে কল্পনা করতে পারেনি। এরপর নাহিয়ানের সকলে মিলে অনেক খুঁজে আরুকে পায়নি আর মেহেদী একসময় আরুকে ভুলে বিয়ে করে নিল তার বাবা মায়ের পছন্দের মেয়েকে। কিন্তু নাহিয়ানকে নিজের কাছে অপরাধী করে রাখলো। আরু, আমি আর তোমাকে কিছু বলবো না। তুমি সুখে থাকলে আমি সুখী। সবসময় ভালোবাসলে যে তাকে পেতে হবে তা তো কোনো মানে নেই। অনেক সময় ত্যাগের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা যায়। আমি আর তোমার সাথে কন্টাক্ট করব না। ভালো থেকো প্রিয়। আমাকে পারলে ক্ষমা করে দিও। আমি যে তোমার অপরাধী। রাত 12টা প্রায়। আরুর চোখে ঘুম নেই। ওর সামনে শুধু নাহিয়ানের সাথে কাটানো সময়গুলো ভেসে উঠল। কি করে আমি রায়ান ভাইয়াকে বিয়ে করব? আমার মনে যে অন্য কারো বসবাস, যার স্মৃতি এক মুহূর্তের জন্য আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। এভাবেই তো রায়ান ভাইয়াকে ঠকানো হবে। আমি পারবো না এভাবে রায়ান ভাইয়াকে ঠকাতে। নাহিয়ান, কেন এমন করলেন আপনি? আমি যে পারছি না আপনাকে ভুলে যেতে। আপনি আবার আমার জীবনে এসে আমার জীবনটাকে কেন এলোমেলো করে দিয়ে গেলেন? কেন? আরুর ভাবনার মাঝে ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রায়ানের নাম। এত রাতে রায়ান ফোন দেওয়া বেশ অবাক হলো। সালাম দিয়ে বলল, ঘুমাসনি এখনো? না। তুমি ঘুমাওনি কেন? ঘুম আসছে না। এক্সাইটমেন্ট, আমি পাগল হয়ে যাচ্ছি রে। কেন? সেই তুই বুঝবি না। তোর তার ছেঁড়া মাথা এসব ঢুকবে না। একদম আমাকে তার ছেঁড়া বলবেন না বলে দিচ্ছি। বলবো বেশ করব। আর যেটা বলতে ফোন দিলাম, কাল কি ফ্রি আছিস? না, কাল আমার টিউশন আছে। শেষ হবে কখন? সন্ধ্যার দিকে। কেন বলো তো? একটু দরকার ছিল। পরশু আমি ফ্রি আছি। পরশু দেখা করি। আমারও তোকে কিছু কথা বলার আছে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো বলে ফোন রেখে দিল রায়হান। একটা চিরকুট হাতে নিয়ে বসে আছে আরো। চিরকুটটা নাহিয়ানের লেখা। আজ ফারিয়াকে পড়ানোর সময় শেষে যখন উঠছিল তখন ফারিয়া আরুকে চিরকুটটা দিয়ে বলল, মিস, চাচু এটা তোমাকে দিতে বলেছে। চিরকুটটা নিয়ে ফারিয়াকে নাহিয়ানের কথা জিজ্ঞেস করলে সে জানায় নাহিয়ান চলে গেছে। এরপর বাসায় ফিরে চিরকুটটা পরে দেখে নাহিয়ান লিখেছে, আরু, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি অপরাধী। যাক, বাদ দাও সেসব কথা। যেটা বলতে চেয়েছি তোমায়, ভালো থেকো।
আমি জানি আমাকে এখনো ভালোবাসো তুমি, কিন্তু আমার করা ভুলের জন্য আমাকে ক্ষমা করতে পারছো না। আর না পারছো আমার সাথে স্বাভাবিক হতে। আমাকে দেখলেই যে তোমার অতীতের কথা মনে পড়ে কষ্ট পাও সেটা আমি জানি। তাই আমার করা ভুলের জন্য আমি ক্ষমা চাওয়ার যোগ্য না। আর একটা কথা, তুমি খুব ভালো মেয়ে। যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে সম্ভবত তোমার কাজিন। তার মানে তোমরা একে অপরকে ভালোভাবেই চেনো। তাই বলবো, আমাকে ভুলে গিয়ে যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে আপন করে নিয়ে তার সাথে সুখী হও। প্রথম ভালোবাসা ভুলে যাওয়া কঠিন, আমি জানি, কিন্তু তোমাকে পারতে হবে, আমাকে ভুলে যেতে হবে। আমি জানি তোমার মতো মেয়েকে কোনো কারণ ছাড়াই ভালোবাসা যায়, যেমনটা আমি বেসেছিলাম। আর তোমাকে পেয়েও সে হারায় যার নসিব খারাপ, যেমন আমি। আমি চলে যাচ্ছি, হয়তো আর কখনো দেখা হবে না, হয়তো বা হবে, তবে সারা জীবনে তুমি আমার কাছে একটা বৃষ্টি ভেজা স্বপ্ন হয়ে থাকবে, যে স্বপ্ন আমাকে বাকি জীবন বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। ভালো থেকো, সুখী হও, এটা আমার একমাত্র চাওয়া। নাহিয়ান চিরকুট পরে আরু মাথা ঘুরছে। কি বলছে এসব নাহিয়ান? সে আরুকে ভালোবেসেছিল? তাহলে সেই দিন সে মেসেজ কি ছিল? কি এমন হয়েছিল সেই দিন যে নাহিয়ান ওকে এভাবে ছেড়ে দিল? কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা ভেবে পাচ্ছে না ও। কিন্তু এটা বুঝতে পারছে নাহিয়ান ওর থেকে কিছু লুকাচ্ছে। কিন্তু সেই উত্তরটা দেওয়ার জন্য সে আর রইল না, চলে গেল আবার তার জীবন থেকে, ঠিক 5 বছর আগের মতো। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে জীবনের মোড় কোথা থেকে কোথায় চলে যায় তা আমাদের কল্পনার বাহিরে চলে যায়। যে কোনো সম্পর্ক যদি ভালোবাসা থেকে ইগো আর অভিমান পাল্লা ভারী হয় তাহলে সেই সম্পর্ক শেষ হতে খুব একটা সময় লাগে না, যেমনটা আরু আর নাহিয়ানের জীবনে ঘটেছে। সেই দিন আরু নিজের অভিমানটা যদি সাইডে রেখে নাহিয়ানের কথাটা একবারও শুনতো তাহলে আজ তারা হয়তো একসাথে থাকতো। সেদিন নাহিয়ানের চিঠি পাওয়ার পর আরু নাহিয়ানের সাথে কন্টাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ও কন্টাক্ট করতে পারেনি। এমনকি সোশ্যাল মিডিয়াতে নাহিয়ানের কোনো খোঁজ সে পায়নি। রায়হানকেও সবটা জানায় আরু। রায়হানও আরুকে আশ্বাস দেয় যে তার যথাসাধ্য সে চেষ্টা করবে। দুজনে মিল হাজার চেষ্টা করেও যখন নাহিয়ানের খোঁজ পায়নি তখন আরু সকল আশা ছেড়ে দেয়। এদিকে বাসা থেকে বিয়ের কথা বলছে, কি করবে কিছু ভেবে পাচ্ছে না। এরপর ভগ্ন হৃদয় নিয়ে বাসায় বলে দেয় বিয়ের জন্য সে প্রস্তুত। কারণ আরু বুঝে গিয়েছিল সে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজের থেকে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া যায়। আর বালির মাঝে সুর সোজা একই কথা। অবশেষে আরুর কথা মতো ঘরোয়াভাবে বিয়ে হয় আরু ও রায়ানের। রায়ানের সাথে বিয়ে হয়েছে প্রায় 8 মাস হলো। এই 8 মাসে রায়ানের প্রতি আরুর শ্রদ্ধা দিন দিন বেড়েই যাচ্ছে। আরুর অতীত জানার পরও প্রতি মুহূর্তে আরুকে মানসিকভাবে সাপোর্ট করে গেছে সে। রায়ান আরুকে ভালোবাসে, সেটা রায়ান আরু মুখে না বললেও ওর কাজকর্মে আরও সেটা অনেক আগে বুঝে গেছে। একই ছাদের নিচে থাকার পরও কোনোদিন জোর করেনি আরুকে। চাইলে নিজের অধিকার আদায় করতে পারত, কিন্তু সেটা সে কখনোই করেনি। এভাবে আরু নাহিয়ানের কথা ভেবে রায়ানকে কষ্ট দেওয়া উচিত না, তাই আরু একটা সিদ্ধান্ত নিয়েছে সে রায়ানের সাথে ওর সম্পর্ক আরো 10টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক করার চেষ্টা করবে। রায়ান বাসায় আসে, বাসায় আরু ছাড়া কেউ নেই। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে করতে আরুকে বাসার সবার কথা জিজ্ঞেস করলো। আরু বাসায় সবাই কোথায় গেছে? মামা মামি অনন্যাকে নিয়ে গ্রামে গেছে, কি না কি দরকার আছে তার। তুই বাসায় একা আছিস সেটা আমাকে ফোন করে জানাতে পারতি। তুমি তো এসেছো, এখন আর এইসব বলে কি হবে? আমি নিশ্চয় আবার আগের সময় ফিরিয়ে আনতে পারবো না।
এখন সব বাদ দিয়ে যাও, ফ্রেশ হয়ে আসো। রায়ান আরুর দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, কি রে, এভাবে শাড়ি পরে সেজে গুজে বসে আসিস কেন? কোথাও যাবি নাকি? রায়ানের কথায় আরু বেশ রাগ হলো। ওর জন্যই সেজে বসে আছে, আর ও কিনা এভাবে বলছে। কেন, সে কি শাড়ি পরতে পারে না? রায়ানের কথা জবাব না দিয়ে রায়ানের ফ্রেশ হতে বলে রান্নাঘরে খাবার গরম করতে চলে গেল। রায়ান আজ আরুর আচরণে বেশ অবাক হচ্ছে। একে তো বিয়ের 8 মাসে বিয়ের দিন ছাড়া আরুকে শাড়ি পরতে দেখেনি, আর এভাবেই আরু রায়ানের সাথে কথা বলে না। সব সময় মনমরা হয়ে থাকে, কিন্তু আজ মনে হচ্ছে ওর মাঝে চঞ্চলতা ফিরে এসেছে। ঠিক আগে সেই আরু ফিরে এসে রুমে এসে দেখে আরু সব খাবার রুমে নিয়ে এসেছে। এবার রায়ান আর কৌতূহল দমিয়ে রাখতে পারল না, আরুকে প্রশ্ন করে ফেলল, কি ব্যাপার আরু, আজ তোর আচরণ অন্যরকম লাগছে কেন? সেটা আমি কি জানি? এসো খেতে বসো। এরপর দুজনে মিলে রাতের খাবার খেয়ে নিল। আরু সবকিছু গুছিয়ে রাখতে রাখতে রায়হান ল্যাপটপ নিয়ে বসলো। সবকিছু গুছিয়ে এসে আরু রায়ানকে বলল, ভাইয়া চলো ছাদে যাই। রায়ান ল্যাপটপ থেকে মাথা না উঁচিয়ে বলল, হুম। রায়ানের আরু কথায় কোনো প্রতিক্রিয়া না দেখে আরু আবার রায়ানকে একই কথা বলো, ভাইয়া চলো ছাদে যাই। এইবার রায়ান অবিশ্বাসের দৃষ্টি নিয়ে আরুর দিকে তাকিয়ে বলল, তুই কি আমাকে বলছিস ছাদে যেতে? তো এখানে তুমি আর আমি ছাড়া কি অন্য কেউ আছে? না, তাই নেই, কিন্তু এখন ছাদে গিয়ে কি করবি? ছাদে গিয়ে ভূত প্রেতদের সাথে আড্ডা দিব, বলে রেগে জোরে দরজা ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আরু। আর রায়ান আরু যাওয়ার পথে দিকে তাকিয়ে রইল। এরপর মুচকি হেসে ল্যাপটপ বন্ধ করে ছাদের দিকে পা বাড়ালো রায়ান। ছাদের এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আরু। খোলা চুলে আর শাড়ির আঁচল বাতাসে উঠছে। এলো চুলগুলো বাতাসে উড়ে আরুর মুখে পড়ছে, কিন্তু আরু সেদিকে হুঁশ নেই। সে এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। রায়ান ছাদে এসে আরুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরুর পাশে রেলিং ধরে দাঁড়ালো। আরু, কি হয়েছে তোর, বলতো? আজ এমন আজব বিহেভ করছিস কেন? আরু রায়ানের প্রশ্নের কোনো জবাব দিল না, বরং উল্টো রায়ানকে প্রশ্ন করল, আমাকে ভালোবাসো? আরু এমন প্রশ্ন, রায়ান বেশ অবাক হলো। হঠাৎ এই প্রশ্ন, আমি যা বলছি তার উত্তর দাও, বলে আরু রায়ানের মুখোমুখি হয়ে দাঁড়ালো। রায়ান আরুর দিকে তাকিয়ে চমকে উঠল। আরু দু চোখ ভেজা, তবে সে চোখেও অন্য কিছু দেখতে পাচ্ছে, গভীর মায়া আর আকুতি সেই চোখে। তবে রায়ান চায় না আরুকে মিথ্যে বলতে। সে তো আগে থেকেই চাইতো আরুকে নিজের মনের কথা জানাতে। আজ যেহেতু সুযোগ এসেছে, সেহেতু বলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এইবার রায়ান আরুর সামনে হাঁটু গেড়ে বসে আরুর হাত দুটো নিজের হাতে মুঠো নিয়ে আরুকে নিজের মনের মাঝে লুকিয়ে রাখা কথা জানিয়ে দিল। হ্যাঁ আরু, আমি ভালোবাসি তোকে, অনেক ভালোবাসি। এবার আরু রায়ানের সামনে বসে রায়ানকে বলল, আমি জানি আমি তোমার এখনো ভালোবাসতে পারিনি, কিন্তু আমি চাই তোমার ভালোবাসতে। আমিও চাই আর 10টা কাপড়ের মতো থাকতে, কিন্তু আমি পারছি না। আমাকে প্লিজ হেল্প করবে। আমি আমার অতীত ভুলতে চাই না, কিন্তু সেটা তার জায়গায় রেখে তোমাকে ভালোবাসতে চাই নতুন করে। আমি ভালো থাকতে চাই তোমার সাথে। আমি আর পারছি না। ঘুমড়ে ঘুমড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি আমি। আর পারছি না, আমি বাঁচতে চাই। আরুর কথা শুনে রায়ান চোখ দুটো আনন্দে চকচক করে উঠল। রায়ান আরুর নিজের বুকের মাঝে মিশিয়ে নিয়ে আরুর মাথায় চুমু দিয়ে বলল, আমি আছি তোর পাশে সবসময়, ছায়া হয়ে। সবসময় আমাকে তোর পাশে পাবি আরু, আর তোর ভালোবাসা পাওয়ার অপেক্ষা করব। জীবন কখন কিভাবে মোড় নেয় তা আমাদের চিন্তা ভাবনারও বাহিরে থাকে। বেশ তো, সবকিছু চলছিল। আরু
নিজের অতীত থেকে বেরিয়ে বর্তমান আঁকড়ে বাঁচার স্বপ্ন দেখেছিল রায়ানের সাথে। এক এক করে স্বপ্ন সাজাতে শুরু করে দিয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না কেউ। আরু আর রায়হানের বিবাহ বার্ষিক ছিল আজ, কিন্তু গত পরশু রায়ানের অফিসের কাজে রায়ানকে কুমিল্লা যেতে হয়েছিল। আরু রায়ানকে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু রায়ানের যাওয়াটা বেশ প্রয়োজন ছিল বলে বাধ্য হয়ে যেতে দিতে হলো। যাওয়ার পর থেকেই রোজ দিনে ২-৩ বার করে ফোন দিয়ে আরুর খোঁজ নিচ্ছিল রায়ান। আজ বাসায় ফেরার কথা ছিল। বাসে ওঠার আগে আরুকে ফোনে জানিয়ে দিয়েছিল যে সে বাসে উঠবে এখন, খুব তাড়াতাড়ি ওর কাছে পৌঁছে যাবে। কিন্তু নিয়তি অন্য খেলা খেলবে তা কি আর দুজনে কারো জানা ছিল? রায়ান যে বাসে ফিরছিল সে বাস ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে, আর বাসে যাত্রীদের প্রায় অর্ধেক যাত্রী মৃত্যুবরণ করে, আর অনেকের অবস্থা খুব আশঙ্কাজনক। টিভিতে ব্রেকিং নিউজ হয়ে গেছে খবরটা মুহূর্তে। আরুর মামা শাহেদ উদ্দিন খবরটা দেখে তাড়াতাড়ি রায়ানকে ফোন করলো, কারণ আরু বলছিল সে রায়ান বাসে উঠেছে, কিন্তু হায়, রায়ান ফোন তুলছে না। বেশ কয়েকবার ট্রাই করার পর যখন রায়ান ফোন তুলছে না, তখন শাহেদ উদ্দিন আর আরুর শাশুড়িকে ডাক দিল, কিন্তু হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে চলে এলো। এদিকে তার ডাকাডাকি আরুর কানে গিয়েছে। আরু রুমে থেকে বেরিয়ে মামার কাছে এসে শোনে যে তিনি বলছেন রায়ানের মা ঢাকা টু কুমিল্লা একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে। আরু বলল রায়ান বাসে উঠেছে। নিউজ দেখে রায়ানের ফোন দিলাম, কিন্তু রায়ান তো ফোন তুলছে না। এই কথাটা শোনা মাত্র আরুর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কি বলছে এসব মামা? রায়ানের কিছু হয়নি, সে তো আমাকে বলছে সে আজ ফিরবে, কিন্তু এখন মামা কি বলছে? বলে দৌড়ে রুমে গিয়ে ফোন হাতে নিয়ে রায়ানের নাম্বারে ফোন দিল, কিন্তু রিসিভ হলো না, কেটে গেল। দ্বিতীয়বার আবার ফোন দিল, এইবার রিসিভ হলো। রিসিভ হয়ে আরো ওপাশ জনকে কথা বলতে না দিয়ে নিজেই বলতে শুরু করলো, কি সমস্যা তোমার? ফোন দিলে কি ফোন রিসিভ করা যায় না? কত টেনশনে আছি সেটা বোঝো না? কি এমন রাজকাজে ব্যস্ত ছিলে যে প্রথমবার ফোন দিলে ধরো না? মামাও ফোন দিচ্ছে, ধরছো না? আজ এসো বাসায়, তারপর তোমায় কি করি বুঝতে পারবে। কথাগুলো এক নাগাড়ে বলে থামলো ওরও, কিন্তু এরপর অপর পাশে থেকে যা শুনলো, শোনার সাথে সাথে ফোন হাত থেকে পড়ে গেল। আর আরু কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লো। আরুর কান্না শুনে ওর মামা মামি দৌড়ে এসে রুমে এসে আরুকে এভাবে পড়ে কাঁদতে দেখে ওর কাছে কারণ জানতে চাইলো, কিন্তু আরু কান্নার জন্য কথা বলতে পারছে না। অনেক চেষ্টার পর শুধু একটা কথা বলল, মেডিকেলে আছে তোমাদের ছেলে। এটা শোনার পর ১ সেকেন্ড সময় দেরি না করে শাহেদুদ্দিন উঠে দাঁড়ান মেডিকেলে যাওয়ার জন্য, কিন্তু আরও তার হাত টেনে ধরল আর করুণ দৃষ্টিতে তাকিয়ে যেন বলছে যে মামা, আমাকে নিয়ে যাও তোমার সাথে। দেখো মা, রায়ানের কিছু হয়নি, ও ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি তো। আমার ছেলেকে তুই বাসায় আসার পর আচ্ছা করে বকে দিস, কিন্তু আজ যেন কোনো কথাই আরও শুনবে না বলে পণ করেছে। এইবার দুহাত জোর করে মামাকে বলল, মামা প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো, প্লিজ মামা, আমি এখানে থাকলে দম বন্ধ হয়ে মরে যাব, প্লিজ মামা। একদিকে ছেলের ব্যাপারে কিছু জানে না, অন্যদিকে আরো এমন আকুতি। অবশেষে আরুকে নিতে রাজি হলো। এরপর আয়ানকে ফোন করে মেডিকেলে আসতে বলে। আরু আর রায়হানের মাকে নিয়ে রওনা দিল আরুর মামা। জেনারেল ওয়ার্ড, আইসিইউ খুঁজে রায়ানকে পেল না শাহেদ উদ্দিন আর আয়ান। এদিকে আরুও খুঁজছে, কিন্তু কেউ রায়ানের খোঁজ পেল না। এইবার আরু আয়ানের থেকে ফোন নিয়ে রায়ানের নাম্বারে ফোন করলো। ফোন রিসিভ করলো সেই লোকটা। লোকটা রায়ানের কথা জিজ্ঞেস করলে করিডোরে আসতে বলল। এরপর সবাই করিডোরে গিয়ে দেখে সাদা কাপড়ে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা একটা লাশের সামনে একটা লোক দাঁড়িয়ে আছেন, যার হাতে রায়ানের ফোন। রায়ানের ফোন লোকটার হাতে দেখে আরু তাড়াতাড়ি লোকটার সামনে গিয়ে ফোন ছিনিয়ে নিয়ে লোকটাকে বলল, এই ফোন
আপনার হাতে কেন? রায়ান কোথায়? আরু এমন কাণ্ডে আয়ান এসে আরুকে ধরে শান্ত হতে বলল। লোকটাকে বলল, সরি ভাইয়া, আসলে এটা যার ফোন সে ওর হাজবেন্ড হয়। আর বুঝি তো ভাই, ফোন আপনার হাতে দেখে হাইপার হয়ে গিয়েছে। আপনি ফোন ধরেছিলেন তাই তো? কিন্তু যার ফোন সে কোথায়? আমরা অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। সরি বলতে হবে না ভাইয়া, আমি বুঝতে পেরেছি। রায়ান কোথায় কাইন্ডলি একটু বলবেন? আসলে ও ভীষণ ভেঙে পড়েছে তো। এরপর ছেলেটা মাথা নিচু করে পাশের লাশটা দেখিয়ে দিল। আয়ান লাশের মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেওয়ার পর রায়ানের মুখটা দেখার সাথে সাথে আরো জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কথায় আছে না, হতভাগা যেখানে যায় সেখানে সমুদ্র পর্যন্ত শুকিয়ে যায়। রায়ানের মা কান্না শুরু করলো। এদিকে রায়ান আরুর অবস্থা দেখে ঘাবড়ে গিয়ে আরু ধরে ডাকাডাকি করছে, কিন্তু কোনো রেসপন্স পেল না। তাই তাড়াতাড়ি পাশের একজন নার্সকে আরুকে দেখতে বললেন। তিনি ডাক্তারকে ডেকে নিলেন। রায়ানের লাশ বাসায় নিয়ে আসা হচ্ছে রাতে। আরু জ্ঞান ফিরেনি এখনো, কিন্তু এরপর আয়ান আরুকে প্রয়োজনীয় সকল ট্রিটমেন্ট করিয়ে বাসায় নিয়ে এসেছে। এমনিতে বাসায় কারো মনের অবস্থা ভালো না, এখন আরুকে এখানে রাখলে কে ওকে দেখাশোনা করবে তা ভেবে বাসায় নিয়ে এসেছে। মাঝরাতে আরু জ্ঞান ফিরলে কুরআন তিউলাতে ভেসে এলো কানে। পরক্ষণে আবার রায়ানের কথা মনে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। ওপাশে বসে ওর মাও কুরআন তিলাওয়াত করছিলেন। মেয়েকে জেগে উঠে আবার কাঁদতে দেখে তিনি অতি সাবধান কুরআন শরীফ রেখে এসে মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। কিন্তু কারো কোনো কথাই কোনো কাজ হচ্ছিল না। এরপর আয়ান এসে অনেক কষ্টকে শান্ত করলো। শেষবারের মতো চিরতরে বিদায় দিল রায়ানকে। শেষ দেখার সময় আরু দু চোখ স্থির হয়ে আছে। চোখ দিয়ে এক ফোঁটা পানি অব্দি গড়িয়ে পড়েনি, শুধু রায়ানকে রেখেছিল। যেন হাজার বছর এভাবে তাকিয়ে থাকলো মন ভরবে না। যেতে দিতে নাহি চাই, তবু যেতে দিতে হয়। আরু একদম পাথরের মতো হয়ে গেছে। কোনো কথা, কোনো রিয়াকশন নেই। কারো সাথে কোনো কথা বলছে না। এদিকে সবার মনের অবস্থা ভালো না, ওদিকে আবার আরুকে এভাবে দেখে সবাই বেশ ঘাবড়ে গেল। না জানি মেয়েটার কি হয়ে যায়। সকলে মিলে আরুকে কথা বলানোর চেষ্টা করিয়ে কোনো লাভ হলো না। আরুর মুখ থেকে একটা শব্দ বের করতে পারল না, খাওয়াতেও পারল না। সারাক্ষণ সে জায়নামাজে বসে রইল। সন্ধ্যার দিকে হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে গেল আরু। আর এতে সবাই ভয় পেয়ে গেল। আয়ান তাড়াতাড়ি করে ডাক্তারকে ফোন করে বাসায় ডাকলো। ডাক্তার বললেন ওকে জোর করে খাওয়াতে আর কথা বলাতে, তা না হলে আর বেশি অসুস্থ হয়ে যাবে বলে ডাক্তার চলে গেলেন। এরপর আরু জ্ঞান ফিরে এলে আয়ান আরুকে খাওয়াতে চাইলেন। আরু শুধু ওর ভাইয়ের দিকে তাকিয়ে রইল। অনেক চেষ্টার পর আয়ান আরুর মুখে সামান্য একটু খাবার তুলে দিতে সক্ষম হলো, কিন্তু সেটাও পেটে সইল না। বমি করে বের করে দিল। ফ্রেশ হয়ে রুমে এসে বসতে কিছু একটা মাথায় আসতে তাড়াতাড়ি ব্যাগ খুলে একটা রিপোর্ট বের করলো। রিপোর্টটা নিয়ে আজ ওর আর রায়ানের হসপিটালে যাওয়ার কথা ছিল। রিপোর্টটা আরো নিজেই নিয়ে এসেছে, কিন্তু খুলে দেখেনি। রায়ানের সাথে একসাথে দেখবে বলে বেশ এক্সাইটেড ছিল দুজনে, কিন্তু সে আশা আর পূরণ হলো না। রিপোর্টটা দেখার জন্য আগে যতটা এক্সাইটেড ছিল এখন আর তেমনটা নেই। রিপোর্টটার উপরে জ্বলজ্বল করছে একটা লেখা, প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ, 4 মাসে প্রেগনেন্ট। আরু রায়ান থাকলে খুব খুশি হতো, যদিও আরু খুব খুশি হওয়ার কথা, কিন্তু সেটা পারছে না। নিজের মা হওয়া যে আলাদা একটা অনুভূতি, সেটা নিজের অনাগত সন্তানের পিতাকে হারিয়ে চলে গেল। নিজের অজান্তে ডান হাতে পেটের উপরে চলে গেল। তার সাথে সাথে ডুকরে কেঁদে উঠল। হঠাৎ আরুকে এভাবে কাঁদতে দেখে সবাই আরু রুমে এসে দেখে আরু পেটে হাত দিয়ে নিয়ে কাঁদছে, আর ওর পাশে পড়ে রয়েছে প্রেগন্যান্সি রিপোর্ট।
রায়ানের মৃত্যুর প্রায় ৮ মাস হয়ে গেছে। আরু এখন মায়ের বাসায় থাকছে। রায়ানের রুমে থাকলে রায়ানের স্মৃতি ওকে শান্ত থাকতে দেয় না। মনে হয় এই বুঝি রায়ান এসে বলছে, কি তা রাসুস বউ, কি রকম বোকা বানালাম বলো। রায়ানকে দেখে খুশি হয়ে রায়ানের কাছে দৌড়ে গিয়ে যে না ছুতে যাবে এমনি হাওয়া হয়ে যায় সে। আরু ভাবি আরুর থাকাটা পছন্দ নয়, সেটা আরু ভালো করেই বোঝে, কিন্তু কি করবে সেটা বুঝতে পারে না। যাওয়ার জায়গা বলতে রায়ানের বাড়ি আর বাবার বাড়ি। অনেক ভেবে চিন্তা সিদ্ধান্ত নিল যে সে চলে যাবে, ভাইয়ের সংসারে বোঝা সে হবে না। ওর ছেলের বয়স ৩ মাস চলছে, এভাবে ভাইয়ের সংসারে বোঝা হয়ে থাকতে চায় না। ওর ছেলেকে নিয়ে কিছু জায়গায় চাকরির চেষ্টা করে, কিন্তু তেমন একটা ফল পায়নি। এরপর এক বন্ধুর মাধ্যমে একটা চাকরি জোগাড় করে ফেলে, কিন্তু তার জন্য ওকে সিলেট যেতে হবে। একা এত দূরে কিভাবে থাকবে, কি করবে ভেবে পেল না, কিন্তু ওকে রিস্ক নিয়ে কাজটা করতে হবে। সবকিছু রেডি করে চলে যাওয়ার ১ সপ্তাহ আগে বাসায় সবাইকে জানায়। এদিকে আরও এমন কাজে সকলে আপত্তি জানায়, কিন্তু আরও তাদের বোঝায় যে এভাবে থাকা তার পক্ষে সম্ভব নয়। কারো উপর বোঝা হয়ে সে চায় না। আর তাছাড়াও এখন সে একা না, তার কাছে রায়ানের শেষ স্মৃতি আছে, যার সুন্দর ভবিষ্যতের জন্য তাকে এই ঝুঁকি নিতে তাকে হবেই। এরপর সকলে আপত্তি থাকা সত্ত্বেও আরও যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাসে বসে আছে আর ট্রেনে যাওয়ার কথা থাকলেও ট্রেনে টিকিট পায়নি, তাই বলে বাসে যেতে হচ্ছে। ওর কোলে ওর ছেলে রায়রা, রায়হান, আদি। পাশের সিট ফাঁকা, তাই ছেলের সাথে বসে গল্প করছে সে। তখন পাশে এসে বসলো। সেদিকে আরও কোনো ভ্রুক্ষেপ ছিল না, সে নিজের কাজে ব্যস্ত। হঠাৎ পাশের ব্যক্তিটাকে পাশ ফিরে তাকিয়ে দেখে নাহিয়ান। নাহিয়ান ও হয়তো আরুকে দেখার জন্য প্রস্তুত ছিল না, তাই তো সে অবাক হয়ে আরুকে দেখছিল। আদির কান্নার আওয়াজে হুঁশ ফিরে দুজনের। আরু আদিকে শান্ত করায় ব্যস্ত, আর নাহিয়া এখনো যেন হতবাক হয়ে আছে। কারণ আরো একবার সে নিজের অতীতের মুখোমুখি। কি করবে ভাবতে ভাবতে নাহিয়ানে বলে ফেলল, কেমন আছো আরু? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। কোথাও যাচ্ছ? আর এটা তোমার ছেলে? নাম কি? আর তোমার হাজবেন্ড? তাকে দেখছি না যে। হাজবেন্ডের কথাটা শোনার সাথে সাথে আরো মন খারাপ হয়ে গেল, কিন্তু সেটা নাহিয়ানকে বুঝতে না দিয়ে বলল, জি, এটা আমার ছেলে। তো বললে না তো তোমার হাজবেন্ড কোথায়? রায়ানের কথা আবার বলায় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে আর বেঁচে নেই। বছরখানেক হয়েছে আমাদের ছেড়ে যাওয়া। কথাটা শোনার সাথে সাথেই নাহিয়ানের বুকে যেন মোচড় দিয়ে উঠল। কারণ আরও ছেলের বয়স খুব বেশি হলে ৪ মাস হবে। আর ওর হাজবেন্ড মারা গিয়েছে বছরখানেক, অর্থাৎ ছেলের জন্মের আগে। কি ভাগ্য, ছেলে যে পৃথিবীতে আসার আগেই বাবাকে হারিয়ে ফেলেছে। সে বুঝতেই পারল না বাবা কি জিনিস, বাবার আদর কাকে বলে। নাহিয়ান চোখের কোণে জল এসে ভিড় জমালো। ওর মনে হচ্ছে ওর হাতে যদি কোনো ম্যাজিক্যাল পাওয়ার থাকতো, বা আলাদিনের প্রদীপ থাকতো, তবে সে সর্বপ্রথম এটা চাইতো যে আরুর বরকে ফিরিয়ে দাও, আর এই ফুটফুটে বাচ্চাটাকে বাবা ফিরিয়ে দাও। নাহিয়া নিজের চোখের পানি মুছে নিয়ে বলল, ছেলেটাকে নিয়ে একা একা কোথায় যাচ্ছ? সিলেট একটা জব পেয়েছি, সেখানেই যাচ্ছি। আমি অফিসের কাজে সিলেট যাচ্ছি। এভাবে নিজের পরিবার ছেড়ে এইটুকু একটা বাচ্চাকে নিয়ে এত দূর যাচ্ছ? ওখানে ওর খেয়াল রাখবে কি করে? কিছু করার নেই, আমার ছেলের জন্য হলেও আমাকে কিছু করতে হবে। ও ওর বাবার একমাত্র আমানত আমার কাছে। ওর বাবার সব স্বপ্ন পূরণ করার যথাসাধ্য চেষ্টা করব আমি, ইনশাল্লাহ। সত্যি তুমি একদম অন্যরকম আরো। এরপর আরু আর
নাহিয়ান বেশ কিছুক্ষণ ধরে কথা বলতে বলতে আরু একসময় নাহিয়ানকে সেদিকে ছেড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। নাহিয়ান চুপ হয়ে যায়। আরুও আর জোর করল না বলার। সে ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে কেন যেন নাহিয়ান আরুর জন্য কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আরু তো এটা ডিজার্ভ করে না। প্রথমে আমি, এরপর ওর হাজবেন্ড, যাকে ও ভালোবেসে বাঁচতে চায়, সে ওকে ছেড়ে চলে যায়। ভালোবাসার ওপর থেকে ওর বিশ্বাস হয়তো উঠে গেছে চিরতরে। এখন শুধুমাত্র নিজের ছেলের জন্য বেঁচে আছে। তা না হলে কবেই হয়তো শেষ হয়ে যেত। বাকি পথ নাহিয়ান আরুর সাথে আর একটা কথাও বলেনি। কেননা আজ ওর নিজের অপরাধী মনে হচ্ছে যে সে যদি সেই দিন আরুকে ছেড়ে না যেত তাহলে এসব কিছু হতো না। যদি জানে সৃষ্টিকর্তা যার ভাগ্য যা লিখেছে তাই হবে, কিন্তু এরপরও মনকে মানাতে পারছে না। আরুও নাহিয়ানের সাথে কথা বলেনি। ছেলেকে সামলেছে। অবশ্য মাঝে মাঝে আদি যখন কান্না করছিল, নাহিয়ান তখন আদির সাথে কথা বলছিল। বাস থেকে নেমে লাগেজগুলো আর আদিকে নিয়ে সিএনজির জন্য দাঁড়িয়ে আছে আরু, কিন্তু কিচ্ছু পাচ্ছে না। এদিকে ওর ফ্রেন্ডসও আসছে না। নাহিয়ান আরুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো। এখানে এভাবে দাঁড়িয়ে আছো যে? কোথা যাবে? চলো, আমি পৌঁছে দিচ্ছি। না না ধন্যবাদ, আমার ফ্রেন্ড আসবে। নাহিয়ান কিছু একটা বলে চাচ্ছিল কিন্তু বলতে পারছে না। সংকোচ বোধ করছে। আরু নাহিয়ানের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে নাহিয়ান বলল, কিছু বলবেন? নাহিয়ান আলতো আলতো করে বলল, আরু দেখো, তোমার ছেলে এখন অনেক ছোট। দুদিন পর যখন সে বলবে যে ওর বাবাকে, তখন তুমি কি বলবে? আশেপাশে সকল বাবাকে দেখে যখন বাবার কাছে যাওয়ার বায়না ধরবে, তখন কি করবে ভেবে দেখেছো কিছু? আরু নাহিয়ানের কথা বুঝতে না পেরে ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলে, কি বলতে চান পরিষ্কার করে বলবেন প্লিজ। আমি বলছি যে দ্বিতীয় বিয়ে কথা ভেবে দেখা উচিত তোমার আরু। নাহিয়ানের এমন কথায় ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো অরু। এরপর বলল, আমি চাই না আমার এই অভিশপ্ত জীবনের সাথে আর কারো জীবন জড়িয়ে সে মৃত্যুর দিকে ধাবিত হোক। আর কথা, আমার ছেলে, সে আমার অবৈধ সন্তান নয়, আমার হাজবেন্ডের ছেলে। ইনশাল্লাহ আমার ছেলে মা বাবা দুটো হয়ে ওঠার চেষ্টা করব, যাতে ছেলে কখনো বাবার অভাব বুঝতে না পারে। আর আপনি কেন আমার সাথে সেদিন এমন করেছেন জানি না। যে কারণেই হোক, আপনি একটাবার আমাকে বলতে পারতেন। আমার দোষ আমি শুধরে নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আপনি পালিয়ে গেলেন। তবে যাই করেছেন তার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ, কারণ তা না হলে রায়ান জি আমার কতটা ভালোবাসতো সেটা আমার অজানাই থেকে যেত। বাকি জীবন আমি ওর ভালোবাসা স্মৃতি নিয়ে কাটিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, খোদা হাফেজ। বলে অশ্রুসিক্ত নয়নে আরু ছেলে নিয়ে চলে গেল। আর নাহিয়ান পকেটে হাত দিয়ে আরু যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল আর ভাবল, আমার ভালো থাকা মন্দ থাকা সব তো তোমাকে ঘিরে আরু। এই দিনগুলো যে আমি কিভাবে কাটিয়েছি সেটা একমাত্র আমি জানি। তবে তুমি ভালো আছো ভেবে মনে কোনো একটা শান্তি ছিল, কিন্তু তোমাকে এভাবে দেখে আবার পুরানো ক্ষতগুলো তাজা হয়ে উঠল। আর ভালো থাকবো কি করে বলো? তবে তুমি ভালো থেকো, ছেলেকে প্রতিষ্ঠিত করে তোলো। ভালো থেকো প্রিয়। যতক্ষণ পর্যন্ত আরু আর আদিকে দেখা যায় ততক্ষণ তাকিয়ে রইল। আর দেখতে দেখতে একসময় চোখে আড়াল হয়ে গেল। মা ছেলে একদিকে আর নাহিয়ান চলে গেল নিজ গন্তব্যে। গল্পটি ভালো লাগলে গঠনমূলক মন্তব্য করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।